আরিয়ান এলিনার দিকে তাকাল। রাতের আকাশ এখন আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার। ওপরের নক্ষত্রগুলো যেন আজ অন্য সময়ের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে জ্বলছে, যেন তারা আরিয়ানের এই ত্যাগের সম্মান জানাচ্ছে। আরিয়ান এলিনার হাতটি আলতো করে ধরল। এলিনার হাতের উষ্ণতা আজ সে অন্য রকমভাবে অনুভব করছে, কোনো জাদুকরী তরঙ্গ ছাড়াই, কেবল দুটি সাধারণ মানুষের স্পর্শ হিসেবে। আরিয়ান এলিনার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি এখন আর শূন্যতা নই এলিনা, আমি এখন এই পৃথিবীরই একজন সাধারণ মানুষ। এলিনা আরিয়ানের চোখে চোখ রাখল। সে দেখল আরিয়ানের সেই চিরচেনা রূপালী চোখের মণি এখন একদম সাধারণ মানুষের মতো কালো, কিন্তু সেই কালোর গভীরতায় যেন এখন পুরো মহাবিশ্বের শান্তি বিরাজ করছে। এলিনা হাসল। সাধারণ মানুষ হিসেবেই তুমি আমার কাছে সবচেয়ে বড় রক্ষক আরিয়ান। তারা দুজনে ধীর পায়ে সেই সৈকত ছেড়ে বনের ভেতরের মেঠো পথটি ধরে হাঁটতে শুরু করল। আরিয়ান প্রতি পদক্ষেপে মাটির ঘ্রাণ নিতে পারছিল। আগে তার ভয়েড শক্তি তাকে পৃথিবীর থেকে কিছুটা বিচ্ছিন্ন করে রাখত, কিন্তু এখন সে মাটির প্রতিটি কণা, ঘাসের শিশির আর ঝরা পাতার মর্মর শব্দ একদম কাছ থেকে অনুভব করছে। তবে কিছুদূর যেতেই আরিয়ান লক্ষ্য করল তার শরীরটা অন্য সময়ের চেয়ে অনেক বেশি ভারী লাগছে। আগে সে এক লাফে পাহাড়ের চূড়ায় উঠে যেতে পারত, কিন্তু এখন সামান্য উঁচুতে উঠতেই তার বুক ধরফর করছে, কপালে ঘাম জমছে। সে একটু হেসে এলিনার দিকে তাকিয়ে বলল, জানো এলিনা, সাধারণ হওয়াটা যে কতটা ক্লান্তিকর সেটা আজ বুঝতে পারছি, কিন্তু এই ক্লান্তির ভেতরেও একটা অদ্ভুত তৃপ্তি আছে। তারা যখন বনের গভীরে পৌঁছাল, তখন হঠাৎ আকাশের সেই উজ্জ্বল নক্ষত্রগুলোর বিন্যাস বদলাতে শুরু করল। যে আকাশ একটু আগে শান্ত ছিল, সেখানে এক রহস্যময় বেগুনি রঙের আভা ছড়িয়ে পড়ল। আরিয়ান আর এলিনা যে পথ দিয়ে হাঁটছিল, সেই পথটি যেন হঠাৎ করে শূন্যে মিলিয়ে যেতে লাগল। মাটির নিচ থেকে এক গভীর গর্জন শোনা গেল। আরিয়ান সহজাত অভ্যাসে তার কোমরে হাত দিল, কিন্তু সেখানে তার সেই জাদুকরী তলোয়ার নেই। সে বুঝতে পারল পৃথিবীর সেই সাইলেন্ট ব্যালেন্স নষ্ট করার জন্য কোনো এক অশুভ শক্তি ওত পেতেছিল। হঠাৎ মাটিতে ফাটল ধরল। সেই রহস্যময় ফাটলটি দানবীয় আকার ধারণ করল। আরিয়ান অনুভব করল এক প্রচণ্ড বাতাস তাকে মাটির ওপর থেকে টেনে ছিঁড়ে নিতে চাইছে। আগে হল সে এক হাত তুলে এই মহাজাগতিক শক্তিকে থামিয়ে দিতে পারত, কিন্তু এখন তার শরীরে কোনো প্রতিরোধ ক্ষমতা নেই। সে স্রেফ একজন রক্ত মাংসের মানুষ। এলিনা চিৎকার করে আরিয়ানের হাতটি আঁকড়ে ধরল। তার গা থেকে নির্গত হওয়া সেই স্নিগ্ধ সবুজ হিলিং আভা আরিয়ানকেও ঠেকে নিল। এলিনা তার সমস্ত জাদুকরী শক্তি দিয়ে এই পোর্টালের আকর্ষণকে রুখতে চাইল, কিন্তু পোর্টালের টান ছিল অমানবিক। এলিনা, শক্ত করে ধরো! আরিয়ান সর্বশক্তি দিয়ে এলিনার হাত ধরে রাখল। তারা দুজনেই সেই বেগুনি ঘূর্ণাবর্তের ভেতর হারিয়ে গেল। পোর্টালের ভেতর হাজার হাজার আলোর রেখা বিদ্যুতের মতো ছুটছিল। এক প্রচণ্ড মহাজাগতিক ধাক্কায় আরিয়ান অনুভব করল তার হাতের মুঠো থেকে এলিনার হাতটি পিছলে যাচ্ছে। কোনো এক জাদুকরী গোলযোগের কারণে তাদের গন্তব্যস্থল আলাদা হয়ে যাচ্ছিল। আরিয়ান! এলিনার এই আর্তনাদটি অন্ধকারের গভীরে তলিয়ে গেল, এবং আরিয়ান এক তীব্র যন্ত্রণার অনুভূতির পর জ্ঞান হারাল। আরিয়ানের যখন জ্ঞান ফিরল, তার প্রথম অনুভূতি হল শরীরের অসহ্য ভার। তার মনে হচ্ছে কেউ যেন তার বুকের ওপর বিশাল এক পাথর চাপিয়ে রেখেছে। সে অনেক কষ্টে চোখ মেলল। ওপরের আকাশটা তার চিরচেনা নীল নয়, বরং এক অদ্ভুত ম্লান বেগুনি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, আকাশে দুটি সূর্য। একটি সূর্য লালচে আভার, অন্যটি ছোট কিন্তু প্রচণ্ড প্রখর সাদা। আরিয়ান উঠে বসার চেষ্টা করল, কিন্তু শরীরের প্রতিটি পেশি ব্যথায় কোকিয়ে উঠল। সে তার হাতের তালুর দিকে তাকাল। কোনো রূপালী আভা নেই, কোনো জাদুকরী স্পন্দন নেই। সে তার নিজের ভেতর কোনো শক্তিই অনুভব করতে পারছে না। এমনকি তার মনে হচ্ছে সে আগের চেয়েও বেশি দুর্বল। সে পাশে থাকা একটি ছোট পাথর সরানোর চেষ্টা করল, কিন্তু সামান্য সেই পাথরের ওজন তার কাছে পাহাড়ের মতো মনে হল। এলিনা, তুমি কোথায়? আরিয়ানের কণ্ঠস্বর ধরা গলার মতো শোনাল। চারপাশে কেবল ধূসর রঙের পাহাড় আর অদ্ভুত সব নুড়ি পাথর। কোনো প্রাণের চিহ্ন নেই।
আরিয়ান বিড়বিড় করে বলল, আমি কি তবে মারা গেছি, নাকি এটাই সেই অন্য জগৎ? সে বুঝতে পারল তার পৃথিবীর সমস্ত ক্ষমতা, সমস্ত নাম ডাক এখন অতীত। এই অচেনা পরিবেশে সে কেবলই একজন অসহায় আগন্তুক। ক্ষুধা আর তৃষ্ণায় তার পেট জ্বলে উঠতে শুরু করল, যে অনুভূতি সে বহু বছর অনুভব করেনি। পরবর্তী কয়েক ঘণ্টা আরিয়ান কেবল হামাগুড়ি দিয়ে পাহাড়ের ঢাল থেকে নিচে নামার চেষ্টা করল। তার গায়ের জামা ছিঁড়ে গেছে, পায়ের পাতায় পাথরের কুচি বিঁধের রক্ত বের হচ্ছে। আগে সে বাতাসে ভাসতে পারত, কিন্তু এখন এক কদম হাঁটা মানেই যেন এক যুদ্ধ জয় করা। পাহাড়ের নিচে নামার পর সে লক্ষ্য করল দূরে পাহাড়ের খাঁজে ধোঁয়ার কুণ্ডলি উঠছে। আরিয়ান তার শুকনো গলা দিয়ে একটু জল গিলতে চাইল, কিন্তু তার মুখে এক বিন্দু লালাও নেই। সে নিজের লাঠি হিসেবে একটি শক্ত গাছের ডাল খুঁজে নিল। সে নিজেকে প্রশ্ন করল, তার সাথে কি হয়েছে। সে জানত না যে এই দুনিয়ার অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ তার পৃথিবীর চেয়ে অনেক গুণ বেশি, যার ফলে তার সাধারণ মানুষের শরীর প্রতিটি নড়াচড়ায় হাজার গুণ বেশি শক্তি ব্যয় করছে। আরিয়ান আকাশের সেই বেগুনি আভার দিকে তাকিয়ে ধীর পায়ে এগোতে লাগল। তার মনে শুধু একটা সংকল্প, বেঁচে থাকতে হবে, এলিনাকে খুঁজে বের করতে হবে। সে জানত না এই গ্যালাক্সির কোনো এক প্রান্তে এলিনা ইতিমধ্যেই তার হিলিং জাদুর কারণে এক উঁচু মর্যাদা পেতে শুরু করেছে, আর তাকে লড়তে হবে একদম ধুলো থেকে। সে যখন উপত্যকার কাছাকাছি পৌঁছাল, তখন হঠাৎ ঝোপের আড়াল থেকে কয়েকটা ছায়া নড়তে দেখল। আরিয়ান তার কাঠের ডালটি শক্ত করে ধরল। সে জানে না এই নয়তো দুনিয়ার মানুষ না দানব, কার দেখা সে পেতে যাচ্ছে। আরিয়ানের হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করল। আগে এই পরিস্থিতিতে সে কয়েক সেকেন্ডে চারপাশের পুরো এলাকা তার ভয়েড সেন্স দিয়ে স্ক্যান করে নিতে পারত, কিন্তু এখন সে কেবল তার সাধারণ কান দুটির ওপর নির্ভরশীল। ঝোপের খসখস শব্দটা আরও তীব্র হল। আরিয়ান লাঠিটা দুই হাতে শক্ত করে ধরে নিজেকে রক্ষার প্রস্তুতি নিল। তার কপালে ঘাম জমেছে, আর হাতের তালু ঘামে পিচ্ছিল হয়ে উঠছে। হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো ৩-৪ জন লোক। তাদের পরনে পশুর চামড়া আর অদ্ভুত কিছু ধাতব বর্মের মিশ্রণ। তাদের প্রত্যেকের হাতেই কুড়াল বা বল্লমের মতো অস্ত্র। লোকগুলোর চেহারায় রুক্ষতা স্পষ্ট, যেন এই কঠিন প্রকৃতির সাথে লড়াই করেই তারা বড় হয়েছে। তাদের মধ্যে যে উচ্চতায় সবচেয়ে বড়, সে এগিয়ে এসে আরিয়ানের রক্তমাখা হাত আর তার ধুঁকতে থাকা শরীরের দিকে তাকাল। আরিয়ান তাদের ভাষা বুঝতে পারল না। তারা নিজেদের মধ্যে নিচু গলায় কিছু একটা আলোচনা করল, আর তাদের চোখে কৌতূহল এবং সন্দেহের ছোঁয়া দেখা গেল। আরিয়ান বুঝতে পারল এই অবস্থায় লড়াই করার ক্ষমতা তার নেই। সে শুধু শান্তভাবে তাদের দিকে তাকিয়ে রইল। তার চোখে ভয় নেই, আছে টিকে থাকার এক অদম্য আকাঙ্ক্ষা। উঁচু লোকটা আরিয়ানের হাতের সাধারণ কাঠের ডালটার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসল। তারপর সে একটা ভারী বল্লম আরিয়ানের বুকের সামনে ধরল। আরিয়ান নড়ল না, কারণ সে জানে এই অভিকর্ষের চাপে সে চাইলেও দ্রুত পালানো বা আক্রমণ করার ক্ষমতা রাখে না। হঠাৎ পেছন থেকে একটি গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, ছেড়ে দাও ওকে, দেখেই বোঝা যাচ্ছে ও এই আকাশের নিচকার কেউ নয়। ভিড়ের আড়াল থেকে একজন মধ্যবয়সী মানুষ সামনে এগিয়ে এলেন। তার শরীরটা চওড়া, কাঁধের পেশিগুলো লোহার মতো শক্ত, আর চোখ দুটো আগুনের মতো উজ্জ্বল। তিনি আরিয়ানের সামনে এসে দাঁড়ালেন। আরিয়ান অনুভব করল এই লোকটার উপস্থিতিতেই যেন এক ধরনের ভার রয়েছে। তিনি আরিয়ানের চোখের দিকে গম্ভীর মনোযোগ দিয়ে তাকালেন। এত বেশি মাধ্যাকর্ষণ সম্পন্ন জায়গায় তোমার মতো হাড় জিরজিরে শরীর নিয়ে বেঁচে থাকাটা প্রায় অসম্ভব। তুমি কি ব্লাইন্ড স্পেস থেকে এসেছ? আরিয়ান কোনো উত্তর দিতে পারল না। তার গলা দিয়ে কেবল একটা অস্পষ্ট শব্দ বের হল। সে ক্লান্তিতে ঢলে পড়তে শুরু করল। সেই গম্ভীর মানুষটি এক হাত বাড়িয়ে আরিয়ানের কাঁধ ধরলেন। আরিয়ানের মনে হল তার কাঁধে যেন আস্ত একটা পাহাড় এসে চেপেছে। কঠিন ধাতের ছেলে, লোকটা বিড়বিড় করল। শক্তি নেই, জাদু নেই, এমনকি এই বাতাসের সাথে লড়ার মতো শরীরও নেই, অথচ চোখের দৃষ্টি এখনও মরেনি। তিনি তার সাথীদের দিকে তাকিয়ে বললেন, একে গ্রামে নিয়ে চলো, একে দিয়ে আমাদের কামারশালার কয়লা টানার কাজ হবে।
আরিয়ান অনুভব করল তাকে চ্যাংদোলা করে তোলা হচ্ছে। তার শরীরে বিন্দুমাত্র শক্তি নেই প্রতিবাদ করার। সে যখন ধীরে ধীরে চেতনার আড়ালে চলে যাচ্ছিল, তখন সে শুধু ভাবছিল এলিনার কথা। সে জানত না এই গ্যালাক্সির সবচেয়ে বড় সাম্রাজ্যের প্রধান প্রাসাদে এলিনা তখন এক মহামূল্যবান রত্ন হিসাবে সমাদৃত হচ্ছে। গ্রামের দিকে যাওয়ার পথে আরিয়ান ঝাপসা চোখে দেখল এই দুনিয়ার মাটি লাল রঙের এবং আকাশে উড়ছে অদ্ভুত ডানাওয়ালা কিছু বিশাল প্রাণী। সে বুঝল এখান থেকে পালানো বা এলিনাকে খুঁজে পাওয়া তার বর্তমান অবস্থায় অসম্ভব। তাকে এখন শুধু একটাই কাজ করতে হবে, দাস হিসেবে ভোগ বা কামারশালার শ্রমিক হিসেবে। তাকে টিকে থাকতে হবে এবং এই ভারী জগতের প্রতিটি ধূলিকণার সাথে নিজের শরীরকে মানিয়ে নিতে হবে। গ্রামের ভেতরে ঢুকতেই চারপাশের কোলাহল আর হাতুড়ি পেটানোর শব্দে আরিয়ানের জ্ঞান পুরোপুরি ফিরে এলো। তাকে একটা বড় পাথুরে চত্বরে নামিয়ে দেওয়া হলো। সেই গম্ভীর লোকটা, যার নাম স্থানীয়রা মাস্টার কারেন বলে ডাকছিল, সে আরিয়ানের সামনে একটা বিশাল লোহার বালতি এনে রাখল। শোনো ছোকরা, কারেন গম্ভীর গলায় বললেন, এখানে কোনো পরজীবী বা অলস মানুষের জায়গা নেই। যদি আজ রাতে খাবার খেতে চাও, তবে এই কামারশালার সমস্ত গরম ছাই তোমাকে ওই গর্তে ফেলে আসতে হবে। আর মনে রেখো, তোমার এই সাধারণ হাতের চামড়া এই গরম ছাই সহ্য করতে পারবে না যদি না তুমি তোমার মনের জোর ব্যবহার করো। আরিয়ান লোহার বালতিটার হাতল ধরল। স্পর্শ করার সাথে সাথেই মনে হল হাতলটা বরফের মতো ঠান্ডা, কিন্তু বালতির ভেতর জ্বলন্ত কয়লার উত্তাপ তার মুখে এসে লাগছে। সে এক মুহূর্তের জন্য তার সেই পুরনো ভয়েড শক্তির কথা ভাবল, যা একসময় পুরো আকাশ চিরে দিত। কিন্তু পরক্ষণেই সে নিজেকে মনে করিয়ে দিল, সে এখন আর শূন্যতা নয়, সে এখন আরিয়ান, একজন সাধারণ মানুষ। সে দাঁতে চেপে বালতিটা তোলার চেষ্টা করল। তার পেশিগুলো যন্ত্রণায় ছিঁড়ে যেতে চাইল, কিন্তু সে হার মানল না। আরিয়ানকে যখন সেই পাথুরে চত্বরে নামিয়ে দেওয়া হলো, তার শরীর তখন যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল। গ্রামের লোকগুলো তাকে কোনো দয়া দেখাল না। তাদের কাছে আরিয়ান কেবল আকাশ থেকে পড়া এক অদ্ভুত আপদ। তারা তাকে একটা পুরনো লোহা আর কয়লা ভর্তি কামারশালার কোণে ছুড়ে দিয়ে চলে গেল। লোকগুলোর পেশিবহুল শরীর দেখে আরিয়ান বুঝতে পারল এখানকার অতি সাধারণ মানুষও তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আরিয়ান মেঝের ওপর পড়ে থেকে দীর্ঘক্ষণ হাঁপাতে লাগল। এখানকার বাতাস এতই ভারী যে প্রতিবার নিঃশ্বাস নিতে মনে হচ্ছে বুকের উপর কেউ চাপ দিয়ে ধরে আছে। দেয়ালে ঝোলানো একটা ভাঙা আয়নায় সে নিজের প্রতিফলন দেখল। তার সেই জ্যোতির্ময় চেহারা আর নেই। গাল দুটো বসে গেছে, চোখের নিচে কালশিটে আর সারা শরীরে ধুলোবালির আস্তরণ। সে বিড়বিড় করে নিজেকে বলল, হার মানলে চলবে না আরিয়ান, এই নরক থেকেই তোমাকে উঠে দাঁড়াতে হবে। খিদে তার পেট কামড়ে ধরছিল। সে দেখল দূরে একটা কাঠের টেবিলে কিছু শুকনো শক্ত রুটির টুকরো পড়ে আছে। সে হামাগুড়ি দিয়ে সেদিকে এগিয়ে গেল। প্রতিটি ইঞ্চি এগোতে তার ঘাম ছুটছে। রুটিটা হাতেই নিতেই মনে হল সেটা যেন পাথরের মতো শক্ত। সে দাঁত দিয়ে কামড়ে সেটা খাওয়ার চেষ্টা করল। সাধারণ মানুষের বেঁচে থাকা যে কতটা গ্লানি আর কষ্টের হতে পারে, আরিয়ান আজ তা প্রতি মুহূর্তে হাড়ে মাসি টের পাচ্ছে। কামারশালার প্রধান কারিগর তাকে কোনো কাজ শেখাল না, বরং তাকে হুকুম দিল পাহাড়ের নিচ থেকে বড় বড় পানির বালতি বয়ে আনতে। আরিয়ানের জন্য এটা ছিল এক অসম লড়াই। সে যখন দুই হাতে লোহার বালতিটা ধরল, তার মনে হল এই বালতিটা পুরো পৃথিবীর সমান ভারী। সে মাত্র 10 কদম হাঁটার পর আর পা চালাতে পারল না। তার হাঁটু ভেঙে এলো এবং সে মাটিতে আছড়ে পড়ল। বালতির পানি সব গড়িয়ে পড়ল। দূর থেকে কারিগরটা চিৎকার করে উঠল, অলস ছোকরা, পানি ছাড়া আজ তোকে কেউ এক দানা খাবারও দেবে না। আরিয়ান আবার উঠে দাঁড়াল। তার হাতের তালুর চামড়া বালতির ঘর্ষণে উঠে গিয়ে রক্ত বের হতে শুরু করেছে। সে তার সেই রক্তমাখা হাতেই আবার বালতিটা আঁকড়ে ধরল। তার ভেতরে কোনো জাদুকরী শক্তি নেই যা তাকে সাহায্য করবে, নেই কোনো মেন্টর যে তাকে কৌশল শিখিয়ে দেবে। সে কেবল তার মনের জিদ দিয়ে পা ফেলতে শুরু করল। একসময় রাত নামল। এই জগতের রাতগুলো হয় প্রচণ্ড শীতল। আরিয়ান কামারশালার এক কোণে কিছু খড়কুটো জড়ো করে শুয়ে পড়ল। শীতে তার দাঁতে দাঁত লাগছে। সে আকাশের সেই বেগুনি অন্ধকারের দিকে তাকিয়ে রইল। সে ভাবছিল, এলিনা এখন কোথায় আছে? সে কি জানে আরিয়ান বেঁচে আছে?
এলিনা হয়তো এখন কোনো আরামদায়ক বিছানায় শুয়ে আছে, কারণ হিলারদের কদর সবখানেই বেশি, অথচ আরিয়ান এখানে এক মুঠো অন্নের জন্য লড়াই করছে। পরের কয়েক সপ্তাহ এভাবেই কাটল। আরিয়ানের শরীর ধীরে ধীরে এই ভারী মাধ্যাকর্ষণের সাথে মানিয়ে নিতে শুরু করল। তার নরম হাতের তালুগুলো ফেটে গিয়ে সেখানে শক্ত কড়া পড়ে গেছে। সে এখন আর বালতি নিয়ে পড়ে যায় না, কিন্তু তার প্রতিটি নিঃশ্বাসে এখনও এক ধরনের হাহাকার রয়ে গেছে। সে বুঝতে পারল, এই দুনিয়ায় টিকে থাকতে হলে তাকে কেবল গায়ের জোরে নয়, বরং এই ভারী বস্তুর সাথে তার শরীরের ছন্দ মেলাতে শিখতে হবে। একদিন সে যখন পাহাড়ের ধারে একা দাঁড়িয়েছিল, সে লক্ষ্য করল তার নড়াচড়া আগের চেয়ে কিছুটা সাবলীল হয়েছে। সে নিজের মনেই তলোয়ার চালানোর মতো হাত নাড়াতে চাইল, কিন্তু দেখল তার হাতগুলো এখন বড্ড ধীর গতির। সে বুঝতে পারল যে জাদুকরি সোর্ডক্রাফট সে আগে জানত তা এই শরীরে কাজ করবে না, তাকে নতুন কোনো উপায় বের করতে হবে। কিন্তু সাহায্য করার মতো কেউ নেই। তাকে একাই দিনের পর দিন কয়লা টানতে হচ্ছে, লোহা পেটাতে হচ্ছে, আর গ্রামের মানুষের তুচ্ছ তাচ্ছিল্য সইতে হচ্ছে। আরিয়ান মনে মনে শপথ নিল, এই সাধারণ মানুষের শরীরকেই সে একদিন ইস্পাতের মতো শক্ত করে তুলবে। কোনো জাদু নয়, কেবল নিজের হাড় ভাঙা খাটুনি দিয়ে সে এলিনার কাছে পৌঁছনোর যোগ্য হয়ে উঠবে। সে জানত না এই দীর্ঘ এবং যন্ত্রণাদায়ক একাকিত্বের সফর তাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। সে কেবল জানত না আজ তাকে গতকালের চেয়ে এক কদম বেশি হাঁটতে হবে। বিকেলের দিকে কাজ শেষ করে সে গ্রামের শেষ সীমানায় গিয়ে দাঁড়ায়। সেখানে একটি বিশাল কালো পাথর পড়ে আছে, যা গ্রামের মানুষের কাছে অভিশপ্ত পাথর নামে পরিচিত। পাথরটি এতই ভারী যে 10 জন শক্তিশালী মানুষ মিলেও সেটি নড়াতে পারে না। আরিয়ান প্রতিদিন সেই পাথরের সামনে গিয়ে বসে। সে পাথরটিকে ধাক্কা দেয় না বা তোলার চেষ্টাও করে না। সে কেবল তার 2 হাত পাথরের গায়ে ঠেকিয়ে অনুভব করার চেষ্টা করে পাথরটির নিরেট অস্তিত্বকে। সে মনে মনে ভাবল, এই পাথরটি স্থির, কারণ এটি এই মাধ্যাকর্ষণকে জয় করেছে। আমাকেও এই স্থিরতা শিখতে হবে। সেদিন রাতে ঘুমানোর আগে আরিয়ান লক্ষ্য করল তার হাতের তালুর চামড়া আর ফাটছে না। সেখানে এমন এক স্তর পড়েছে যা তপ্ত কয়লা ধরলেও কোনো জ্বালা অনুভব হয় না। তার চোখের সেই রূপালী আভা পুরোপুরি নেই ঠিকই, কিন্তু সাধারণ কালো চোখের মণি এখন আগের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ। অন্ধকারেও সে এখন বনের গাছের পাতার সূক্ষ্ম নড়াচড়া দেখতে পায়। সে তার সেই সাধারণ লাঠিটি নিয়ে রাতের অন্ধকারে একাই প্র্যাকটিস শুরু করল। সে কোনো জটিল মুভ করল না, কেবল লাঠিটি 2 হাতে ধরে সামনের দিকে একটি পা বাড়িয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। 1 ঘন্টা, 2 ঘন্টা, তার পা কাঁপতে শুরু করল। কপালে ঘামের ফোঁটা জমে নিচে পড়তে লাগল, কিন্তু সে নড়ল না। সে অনুভব করতে চাইল তার শরীরের প্রতিটি হাড় কিভাবে মাটির সাথে নিজেকে গেঁথে রাখছে। সে বুঝতে পারল এই ভারী দুনিয়ায় টিকে থাকার চাবিকাঠি হল মাটির সাথে সংযোগ স্থাপন করা। একদিন সকালে কামারশালার মালিক তাকে ডাকল। সে আরিয়ানের দিকে একটি পুরনো ভোঁতা লোহার তলোয়ার ছুঁড়ে দিল। তলোয়ারটি ছিল জং ধরা এবং অত্যন্ত ভারী। শোনো ছোকরা, অনেক দিন তো হাতুড়ি পিটালে, এবার এই তলোয়ারটার জং পরিষ্কার করো। আর মনে রেখো, শুধু পাথর দিয়ে ঘষলে হবে না, তলোয়ারের ভেতরের আত্মাটাকেও জাগাতে হবে। আরিয়ান তলোয়ারটি হাতে নিল। এটি তার আগের সেই জাদুকরি তলোয়ারের মতো হালকা নয়। এটি ধরতেই তার কবজিতে টান লাগল। সে বুঝল তার প্রশিক্ষণ এখন এক নতুন ধাপে প্রবেশ করেছে। সে তলোয়ারটি নিয়ে নদীর পাড়ে গেল, কিন্তু সে জং পরিষ্কার করা শুরু করল না। সে তলোয়ারটি নিয়ে পানির তোড়ের বিরুদ্ধে দাঁড়াল। পানির ঝাপটা যখন তলোয়ারের গায়ে লাগছে, আরিয়ান অনুভব করল সেই কম্পন তার কবজি থেকে কাঁধ হয়ে হৃৎপিণ্ডে গিয়ে পৌঁছাচ্ছে। সে বুঝল এই সাধারণ অস্ত্রটিও তার শরীরেরই একটি অংশ। এভাবেই কোনো বড় যুদ্ধ বা শক্তির মহড়া ছাড়াই আরিয়ান তিল তিল করে নিজেকে শান্ত এবং শক্তিশালী এক মানুষে পরিণত করছিল। এলিনার কথা তার মনে পড়লে সে আর আগের মতো বিচলিত হয় না, বরং একটি দীর্ঘশ্বাস ফেলে আবার নিজের কাজে ডুবে যায়। সে জানে এই নিঃশব্দ সাধনাই তাকে একদিন সেই আকাশের নিচে নিয়ে যাবে, যেখানে এলিনা হয়তো তার জন্য পথ চেয়ে আছে।
আরিয়ান নদীর পাড়ে দাঁড়িয়ে সেই জং ধরা ভারী তলোয়ারটি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা পার করে দিল। সে লক্ষ্য করল কেবল শক্তির জোরে এই অস্ত্র চালানো সম্ভব নয়, বরং শরীরের প্রতিটি হাড়ের জয়েন্ট এবং নিঃশ্বাসের ছন্দের সাথে তলোয়ারের ওজনকে মিলিয়ে নিতে হবে। সে যখন তলোয়ারটি দিয়ে পানির স্রোত কাটার চেষ্টা করল, তখন অনুভব করল স্রোতের বিপরীতে তলোয়ারটি চালালে কবজিতে চাপ সৃষ্টি হয়। তা তার পুরনো পৃথিবীর কোনো জাদুর চেয়েও বেশি বাস্তব। দিন গড়িয়ে সন্ধ্যা নামল। আরিয়ান তলোয়ারটি নিয়ে গ্রামে ফেরার বদলে বনের ধারের একটি নিভৃত স্থানে গেল। সে দেখল বনের গাছগুলো এই নতুন চাঁদের আলোয় এক অদ্ভুত ছায়া তৈরি করেছে। সে তলোয়ারটি মাটিতে নামিয়ে রাখল না, বরং সেটি হাতে নিয়ে একভাবে দাঁড়িয়ে রইল। সে অনুভব করতে চাইল তার শরীরের ক্লান্তি কখন তার মনের জোরকে হার মানায়। হঠাৎ বনের গভীর থেকে একটি খসখস শব্দ ভেসে এল। আরিয়ান সতর্ক হয়ে উঠল। সে জানে এই বনে উল্ফ বোর নামক এক ধরনের বন্য প্রাণী থাকে, যারা অত্যন্ত দ্রুতগামী এবং যাদের চামড়া সাধারণ অস্ত্রের চেয়েও শক্ত। আরিয়ান অন্ধকার চিরে তাকিয়ে রইল। সে কোনো ভয়েড সেন্স ব্যবহার করতে পারছে না, কিন্তু গত কয়েক মাসের হাড়ভাঙা খাটুনি তার শ্রবণ শক্তিকে প্রখর করে তুলেছে। একটি ছায়া ঝোপের আড়াল থেকে বিদ্যুৎ গতিতে বেরিয়ে এল। সেটি একটি ছোট আকারের উল্ফ বোর। তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। আরিয়ান ভয়ে পিছিয়ে গেল না। সে কেবল তলোয়ারের বাঁটটি আরও শক্ত করে ধরল। প্রাণীটি যখন তার দিকে লাফিয়ে এলো, আরিয়ান কোনো জটিল মুভ করল না। সে কেবল তার শরীরের পুরো ওজন পেছনের পায়ে ভর দিয়ে সরিয়ে নিল এবং তলোয়ারটি একটি নির্দিষ্ট কোণে উঁচিয়ে ধরল। তলোয়ারের ভোঁতা ফলার সাথে প্রাণীটির সংঘর্ষ হল। আরিয়ানের হাতে এক প্রচণ্ড ঝাঁকুনি লাগল, যেন সে কোনো চলন্ত পাথরের দেয়ালে আঘাত করেছে। প্রাণীটি ছিটকে পড়ল, কিন্তু আরিয়ানের কবজিতে অসহ্য ব্যথা শুরু হল। সে বুঝল তার শারীরিক শক্তি বেড়েছে ঠিকই, কিন্তু যুদ্ধের কৌশলে সে এখনও একদমই কাঁচা। প্রাণীটি আবার উঠে দাঁড়াল এবং গর্জন করতে শুরু করল। আরিয়ান শান্ত হওয়ার চেষ্টা করল। সে মনে মনে ভাবল, এই মাধ্যাকর্ষণ যেমন আমার শত্রু, তেমনি একে আমি আমার শক্তি হিসেবেও ব্যবহার করতে পারি। সে এবার প্রাণীটির আক্রমণের অপেক্ষা করল না। সে ধীর পায়ে এগোতে লাগল। তার প্রতিটি পদক্ষেপ ছিল অত্যন্ত ভারী এবং শব্দহীন। যখন উল্ফ বোরটি দ্বিতীয়বার লাফ দিল, আরিয়ান এবার কেবল তলোয়ারের ওজনকে ব্যবহার করে সেটিকে নিচের দিকে নামিয়ে আনল। মাধ্যাকর্ষণের টানে এবং আরিয়ানের বাহুর শক্তিতে তলোয়ারটি এক প্রচণ্ড গতিতে প্রাণীটির পিঠে আঘাত করল। একটি হাড় ভাঙার শব্দ হল এবং প্রাণীটি আর্তনাদ করে পালিয়ে গেল বনের গভীরে। আরিয়ান হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। তার শরীর ঘামে ভিজে গেছে। হাতের সেই পুরনো ক্ষতটা আবার ফেটে রক্ত বের হতে শুরু করেছে। কিন্তু তার চোখে ছিল এক অন্যরকম জ্যোতি। সে কোনো জাদু ছাড়াই স্রেফ নিজের শ্রম আর কৌশলে এই দুনিয়ার এক হিংস্র প্রাণীকে রুখে দিয়েছে। সে রাতে আরিয়ান যখন কামারশালার কোণে ফিরে এলো, কামার তাকে দেখে মুচকি হাসল। জং তো কিছুটা পরিষ্কার হয়েছে দেখছি, তবে শুধু তলোয়ারের নয়, তোমার নিজের মনেরও। আরিয়ান কোনো উত্তর দিল না। সে কেবল তলোয়ারটি একপাশে রেখে তার সেই রুটির টুকরোটা খেতে লাগল। সে বুঝতে পারল তার এই যাত্রা হবে দীর্ঘতম। কোনো মেন্টর নেই তাকে পথ দেখানোর জন্য, কিন্তু এই জং ধরা তলোয়ার আর রুক্ষ প্রকৃতি তাকে প্রতিদিন নতুন কিছু শিখিয়ে দিচ্ছে। সে নিজেকে প্রস্তুত করছে এক দীর্ঘ যুদ্ধের জন্য, যে যুদ্ধের শেষে হয়তো এলিনার সাথে তার দেখা হবে। পরবর্তী 1 বছর আরিয়ানের জীবনে কোনো বড় পরিবর্তন এলো না। অন্তত বাইরের মানুষের চোখে সে ছিল কামারশালার সেই শান্ত আর কর্মঠ শ্রমিক। কিন্তু আরিয়ানের ভেতরে এক বিশাল রূপান্তর ঘটছিল। সে এখন আর সেই ভাঙা জং ধরা তলোয়ারটি কেবল জং পরিষ্কার করার জন্য ব্যবহার করত না। প্রতিদিন কাজ শেষে সে বনের গভীরে চলে যেত এবং একা একাই তার শরীরকে চূর্ণ বিচূর্ণ করে পুনরায় গড়ার এক নেশায় মেতে উঠত। মাধ্যাকর্ষণ এখন আর তার শত্রু নয়, বরং তার সবচেয়ে বড় শিক্ষক। সে লক্ষ্য করল, এই ভারী বাতাসে যদি সে বাতাসের গতির বিপরীতে তলোয়ার চালায়, তবে এক ধরনের প্রচণ্ড বায়ুচাপ তৈরি হয়। সে প্রতিদিন কয়েক হাজার বার একই স্ট্রোক দিত, সোজা উপর থেকে নিচে। কোনো জাদুকরী তলোয়ার চালানোর কৌশল নয়, কেবল শরীরের প্রতিটি পেশিকে এক বিন্দুতে এনে আঘাত করা।
এক রাতে সে যখন বনের একটি প্রাচীন গাছের সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করছিল, সে এক অদ্ভুত জিনিস আবিষ্কার করল। সে যখন খুব ধীরে তলোয়ারটি নামাল, বাতাসের কোনো শব্দ হল না। কিন্তু সে যখন তার পুরো শরীরের শক্তি আর পায়ের ভারসাম্য ব্যবহার করে এক মুহূর্তের জন্য সজোরে তলোয়ারটি চালাল, তখন বাতাসের বুক চিরে এক তীক্ষ্ণ শীষের মতো শব্দ হল। কোনো জাদু ছাড়াই তলোয়ারের ডগা থেকে বাতাসের একটি হালকা তরঙ্গ গিয়ে সেই প্রাচীন গাছের একটি পাতাকে দ্বিধা বিভক্ত করে দিল। আরিয়ান থমকে দাঁড়াল। তার হাতে কোনো ভয়েড পাওয়ার নেই, কোনো জাদুকরী অস্ত্র নেই, কিন্তু স্রেফ পেশির নিখুঁত ব্যবহার আর এই জগতের বায়ুচাপকে কাজে লাগিয়ে সে বাতাসের ফলক, এয়ার ব্লেড তৈরি করতে পেরেছে। সে তার কাঁপতে থাকা হাতের দিকে তাকাল। তার পেশিগুলো এখন পাথরের মতো নিরেট। কামারশালার মালিক বুড়ো লোকটা মাঝে মাঝে দূর থেকে আরিয়ানকে লক্ষ্য করত। একদিন সে আরিয়ানের কাছে এসে বসল। শোনো ছোকরা, তোমার এই শরীরটা এখন লোহা হয়েছে ঠিকই, কিন্তু লোহারও একটা সীমা থাকে। বেশি পোড়ালে লোহা ভঙ্গুর হয়ে যায়। তোমার ভেতরে কিসের আগুন জ্বলছে আমি জানি না, কিন্তু নিজেকে ধ্বংস করে ফেলো না। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলল। সে জানে বুড়ো কামার তার ভালোর জন্যই বলছে, কিন্তু সে যে আগুনের কথা বলছে তা কোনো সাধারণ প্রতিহিংসা নয়, তা হল আবার এলিনার পাশে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করার আকাঙ্ক্ষা। এলিনা হয়তো এখন কোনো উচ্চতর জাদুকরী বিদ্যাপীঠে প্রশিক্ষণ নিচ্ছে, আর আরিয়ান এখানে একলা পড়ে আছে ধুলো আর কয়লার মাঝে। সেদিন রাতে আরিয়ান কামারশালার চুল্লির আগুনের দিকে তাকিয়ে ভাবল, সে কি সারা জীবন এই গ্রামেই পড়ে থাকবে? না, তাকে বের হতে হবে। কিন্তু এই জগতের ম্যাপ তার চেনা নেই, এখানকার সমাজ ব্যবস্থা কেমন তাও সে জানে না। সে কেবল জানে তাকে আরও শক্তিশালী হতে হবে, এতটা শক্তিশালী যে মাধ্যাকর্ষণ যেন তার পায়ের নিচে লুটিয়ে পড়ে। আরিয়ান স্থির করল সে এখন থেকে কেবল নিজের পেশির জোরে নয়, বরং এই পৃথিবীর প্রাকৃতিক নিয়মগুলোকে বোঝার চেষ্টা করবে। প্রতিটি রাত তার জন্য ছিল এক নতুন আবিষ্কার। সে অনুভব করতে শিখল কিভাবে পাথরের উপর পা রাখলে ভারসাম্য নষ্ট হয় না, কিভাবে বৃষ্টির দিনে তলোয়ারের গতি বাতাসের সাথে মেলাতে হয়। এভাবেই আরিয়ানের সময় কাটছিল। কোনো বড় রোমাঞ্চ নেই, কোনো মেন্টর নেই, আছে কেবল এক মানুষের অদম্য জেদ আর একটি জং ধরা লোহার টুকরো। সে তিল তিল করে নিজেকে গড়ে তুলছিল সেই দিনের জন্য, যেদিন এই মহাবিশ্বের কোনো শক্তি তাকে এলিনা থেকে দূরে রাখতে পারবে না। কামারশালার একঘেয়ে দিনগুলোর মধ্যে হঠাৎ একদিন এক নতুন প্রাণের সঞ্চার হল। আরিয়ান যখন কামারশালার পেছনে বড় বড় লোহার খাঁচাগুলো টেনে একপাশে সরাচ্ছিল, তখন দেখল একটি ছেলে দেয়ালের ওপাশে বসে খুব মন দিয়ে মাটির ওপর কিছু একটা আঁকছে। ছেলেটির বয়স আরিয়ানেরই মতো হবে, কিন্তু তার শরীর আরিয়ানের মতো দড়ির মতো শক্ত নয়, বরং কিছুটা রোগাটে। তবে তার চোখ দুটোতে এক অদ্ভুত বুদ্ধিদীপ্ত চপলতা। আরিয়ান কাজ থামিয়ে ছেলেটির দিকে তাকাল। ছেলেটি মাটির ওপর তলোয়ারের একটি নকশা আঁকছিল, কিন্তু সেটি দেখতে সাধারণ তলোয়ারের মতো নয়। আরিয়ান কাছে গিয়ে দাঁড়াতেই ছেলেটি চমকে উঠল। ওহ, তুমিই তবে সেই মৌনী কামার? ছেলেটি হাসি মুখে জিজ্ঞেস করল। তার কণ্ঠে কোনো অবজ্ঞা নেই, বরং এক ধরনের কৌতূহল। আমি কায়েন, এই গ্রামেরই ছেলে। অনেক দিন ধরে তোমাকে দূর থেকে দেখি। তুমি যেভাবে হাতুড়ি চালাও, মনে হয় যেন তুমি লোহার সাথে কথা বলছ। আরিয়ান কোনো উত্তর দিও না। সে আবার নিজের কাজে ফিরে যেতে চাইল, কিন্তু কায়েন নাছোড়বান্দা। সে আরিয়ানের পিছু পিছু কামারশালার ভেতরে চলে এলো। জানো আরিয়ান, কায়েন বিড়বিড় করে বলল, যদিও আরিয়ান তাকে তার নাম বলেনি, আমার বাবা চাইতেন আমি একজন যোদ্ধা হই, কিন্তু এই মাধ্যাকর্ষণে আমার শরীর সায় দেয় না। তাই আমি ঠিক করেছি আমি এমন সব অস্ত্র বানাবো যা সাধারণ মানুষের শক্তিকেও 10 গুণ বাড়িয়ে দেবে। কিন্তু সমস্যা হলো আমার নকশাগুলো পরীক্ষা করার মতো কাউকে পাই না। সে আরিয়ানের সামনে মাটির সেই নকশাটা তুলে ধরল। আরিয়ান দেখল নকশাটি বেশ জটিল। এতে লিভার এবং স্প্রিংয়ের মতো কিছু কারিগরি ব্যবহার করা হয়েছে। আরিয়ানের জাদুকরী জ্ঞানের চেয়েও এটি ছিল মেকানিক্যাল বা যান্ত্রিক। সে প্রথমবারের মতো কায়েনের চোখের দিকে সরাসরি তাকাল। আরিয়ান তার রুক্ষ আঙুল দিয়ে মাটির নকশাটির একটি বিশেষ অংশে স্পর্শ করল। এখানে চাপের ভারসাম্য ঠিক নেই, আরিয়ান খুব নিচু গলায় বলল। তার কণ্ঠস্বর দীর্ঘদিন কথা না বলায় কিছুটা খসখসে হয়ে গেছে।
কায়েন বিস্ময়ে চোখ বক বড় করল। তুমি তুমি কথা বলো, আর তুমি কি নকশাটা বুঝতে পারছ? আমি ভেবেছিলাম এই গ্রামের কেউ কোনো দিন আমার এই আইডিয়াটা পাত্তাই দেবে না। আরিয়ান নকশাটির দিকে তাকিয়ে থাকল। সে বুঝতে পারল কায়েন আসলে এমন এক ধরনের তলোয়ারের নকশা করেছে যা এই গ্রহের প্রচণ্ড মাধ্যাকর্ষণকে কাজে লাগিয়ে আঘাত করার সময় তার গতি বাড়িয়ে দেবে। যদি এই তলোয়ারটি বাস্তবে তৈরি করা সম্ভব হয়, তবে আরিয়ানকে আর বাতাসের ফলক তৈরি করার জন্য অমানুষিক কসরত করতে হবে না। তলোয়ারটি নিজেই হবে এক ঘাতক ইঞ্জিন। এটা তৈরি করতে ব্ল্যাক স্টোন আয়রন লাগবে, আরিয়ান বলল। সাধারণ লোহা এই মেকানিজমের চাপ সইতে পারবে না। কায়েন হাসল, তার চোখে এক নতুন আশার আলো। আমি জানি সেটা কোথায় পাওয়া যায়, কিন্তু সেখান থেকে পাথর আনাটা প্রায় অসম্ভব। পাহাড়ের চূড়ায় ক্র্যাগ উলফদের ডেরা পার হয়ে যেতে হবে। আরিয়ান, তুমি যদি আমাকে সাহায্য করো, আমরা দুজনে মিলে এমন এক অস্ত্র বানাতে পারি যা এই দুনিয়ার কোনো রাজা কোনোদিন চোখেও দেখেনি। আরিয়ান বিকেলের সেই লালচে সূর্যের দিকে তাকাল। তার মনে হল এলিনার কাছে পৌঁছানোর জন্য কেবল একলা চলা যথেষ্ট নয়। কায়েনের এই যন্ত্র আর আরিয়ানের এই অবিনশ্বর জেদ, এই দুইয়ের মিলন হয়তো তাকে এই ধূসর পাহাড়ের বন্দি দশা থেকে মুক্তির পথ দেখাবে। পরদিন ভোরে যখন কুয়াশা পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়েছিল, আরিয়ান আর কায়েন বেরিয়ে পড়ল। আরিয়ানের কাঁধে এক বিশাল লোহার ঝুড়ি আর কায়েনের হাতে কিছু মাপযোগ করার যন্ত্র। গ্রামের সীমা ছাড়িয়ে যখন তারা খাড়া পাহাড়ের চড়াই উঠতে শুরু করল, কায়েন দ্রুত হাঁপিয়ে উঠল। কিন্তু আরিয়ানের পদক্ষেপে কোনো ক্লান্তি নেই। তার প্রতিটি কদম যেন মাটির সাথে এক হয়ে যাচ্ছে। আরিয়ান, দাঁড়াও! কায়েন বুক ভরে বাতাস নেওয়ার চেষ্টা করল। এই পাহাড়ের বাতাস ওপরের দিকে আরও ভারী। এখান থেকেই ক্র্যাগ উলফদের এলাকা শুরু। আরিয়ান তার কোমরে গোজা সেই ভোতা তলোয়ারটি স্পর্শ করল। সে কান পেতে শোনার চেষ্টা করল। এই উচ্চতায় বাতাসের শীষধ্বনি অন্যরকম। হঠাৎ ওপর থেকে একটা আলগা পাথর গড়িয়ে পড়ল। আরিয়ান বিদ্যুৎ বেগে কায়েনকে একপাশে সরিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে পাহাড়ের খাঁজ থেকে একটা ধূসর রঙের ছায়া তাদের লক্ষ্য করে ছাপিয়ে পড়ল। সেটি ছিল একটি ক্র্যাগ উলফ। এদের শরীর পাথরের মতো শক্ত এবং নখগুলো হীরের মতো তীক্ষ্ণ। আরিয়ান তলোয়ার বের করার সময় পেল না। সে তার শক্ত হয়ে যাওয়া মুষ্টি দিয়ে উলফটির চোয়ালে এক প্রচণ্ড ঘুষি চালাল। এই ঘুষিতে কোনো জাদু ছিল না, ছিল কেবল মাসের পর মাস লোহা পেটানোর সেই অমানসিক শক্তি। উলফটি আর্তনাদ করে ছিটকে পাথরের দেয়ালে গিয়ে আছড়ে পড়ল। কায়েন ভয়ে সিটিয়েছিল, কিন্তু আরিয়ানের এই শান্ত ক্ষিপ্রতা দেখে সে স্তব্ধ হয়ে গেল। আরিয়ান ধীর গলায় বলল, থামলে চলবে না, আমাদের রক্তগন্ধ ছড়ানোর আগেই চূড়ায় পৌঁছাতে হবে। আরিয়ান বুঝতে পারল এই লড়াই কেবল শুরু। ব্ল্যাক স্টোন আয়রন পাওয়ার এই পথ তাকে আবারও মৃত্যুমুখে নিয়ে যাবে। কিন্তু তার মনে কেবল একটি ছবি ভাসছে, এলিনা। আর সেই ছবি তাকে এই ভারী দুনিয়ার প্রতিটি বাধাকে চূর্ণ করার সাহস দিচ্ছে। তারা যখন আরও ওপরে উঠল, বাতাসের চাপ এতটাই বেড়ে গেল যে কায়েনের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করল। কিন্তু আরিয়ানের শরীর যেন এই চাপের সাথেই নিজেকে মানিয়ে নিয়েছে। সে কায়েনকে এক হাত দিয়ে ধরে টেনে তুলতে লাগল। সামনেই দেখা যাচ্ছে একটি অন্ধকার গুহা, যেখান থেকে এক ধরনের নীলচে আভা বিচ্ছুরিত হচ্ছে। কায়েন হাঁপাতে হাঁপাতে আঙুল দিয়ে সেদিকে ইশারা করল, ওই যে, ওইখানেই আছে ব্ল্যাক স্টোন আয়রন। কিন্তু সাবধান আরিয়ান, ওটার পাহারা দিচ্ছে ক্র্যাগ উলফদের আলফা। গুহার ভেতর থেকে এক গভীর গর্জন ভেসে এলো, যা পুরো পাহাড়কে কাঁপিয়ে দিল। আরিয়ান তার ভোঁতা তলোয়ারটি শক্ত করে ধরল। সে জানে এই ভোঁতা অস্ত্র দিয়ে আলফাকে হারানো অসম্ভব, তবে তার কাছে আছে এমন এক শক্তি যা এই জগতের কোনো প্রাণী আগে দেখেনি, একজন পতনশীল যোদ্ধার অদম্য জেদ। আরিয়ান কায়েনকে একটা পাথরের আড়ালে বসিয়ে দিয়ে গুহার মুখে এগিয়ে গেল। ভেতরটা নিস্তব্ধ, কেবল মাঝে মধ্যে পানির ফোঁটা পড়ার শব্দ শোনা যাচ্ছে। গুহার ঠিক মাঝখানে একটি বিশাল শিলাখণ্ড থেকে নীলচে আভা ঠিকরে বেরোচ্ছে, সেটাই ব্ল্যাক স্টোন আয়রন। কিন্তু সেই শিলাখণ্ড থেকে কুণ্ডলী পাকিয়ে শুয়ে আছে এক দানবীয় নেকড়ে। তার শরীরের লোমগুলো ইস্পাতের কাঁটার মতো দাঁড়িয়ে আছে। আলফা উলফটি ধীরে ধীরে চোখ খুলল। তার চোখের মণি আগুনের মতো লাল।
সে আরিয়ানের উপস্থিতি টের পেয়েছে। সে কোনো গর্জন করল না, বরং অত্যন্ত ধীর লয়ে উঠে দাঁড়াল। তার উচ্চতা আরিয়ানের দ্বিগুণ। আরিয়ান অনুভব করল গুহার ভেতরের মাধ্যাকর্ষণ বাইরের চেয়েও বেশি। তার প্রতিটি পদক্ষেপ নিতে মনে হচ্ছে পায়ের সাথে ভারী শিকল বাঁধা আছে। আলফা উল্ফটি হঠাৎ বিদ্যুৎ গতিতে আক্রমণ করল। আরিয়ান কোনো মতে মাথা নিচু করে নিজেকে রক্ষা করল, কিন্তু উল্ফটির নখের আঁচড় পাথরের দেয়ালে গভীর ক্ষতের সৃষ্টি করল। আরিয়ান বুঝতে পারল এখানে কেবল পেশির জোরে জেতা সম্ভব নয়, তাকে কায়েনের সেই তত্ত্বটা কাজে লাগাতে হবে, মাধ্যাকর্ষণকে নিজের পক্ষে আনা। সে তলোয়ারটি মাটিতে ঠেকিয়ে স্থির হয়ে দাঁড়াল। যখন উল্ফটি দ্বিতীয়বার লাফ দিল, আরিয়ান এবার সরল রেখায় না সরে গিয়ে শরীরের ভর একদম নিচে নামিয়ে আনল। সে তলোয়ারের ডগা পাথরের ফাটলে আটকে দিয়ে লিভারের মতো ব্যবহার করল। মাধ্যাকর্ষণের প্রচণ্ড টানে উল্ফটি যখন আরিয়ানের ওপর আছড়ে পড়তে চাইল, আরিয়ান তার তলোয়ারের ওপর পুরো শরীরের ওজন দিয়ে একটি ঘূর্ণি সৃষ্টি করল। বাতাসের শীষের সাথে তলোয়ারের ভোঁতা অংশটি আলফার পেটে এক প্রচণ্ড আঘাত হানল। দানবটি আর্তনাদ করে উল্টে গিয়ে দেয়ালে ধাক্কা খেল। আরিয়ান হাঁপাতে হাঁপাতে দেখল তার হাতের তলোয়ারটি মাঝখান থেকে ভেঙে গেছে, কিন্তু তার চোখে জয়ের ঝিলিক। সে বুঝতে পেরেছে কিভাবে এই গ্রহের প্রকৃতিকে যুদ্ধে ব্যবহার করতে হয়। আলফা উল্ফটি টালমাটাল অবস্থায় আবার উঠে দাঁড়াল। এবার তার চোখে কেবল রাগ নয়, এক ধরনের হিংস্র জিদ ফুটে উঠল। সে বুঝতে পেরেছে তার সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটি সাধারণ কোনো শিকার নয়। আরিয়ান তার ভাঙা তলোয়ারের হাতলটি আরও শক্ত করে ধরল। তার শরীরের প্রতিটি কোষ এখন যন্ত্রণায় চিৎকার করছে, কিন্তু তার মন স্থির। সে জানে এই অন্ধকার গুহার ভেতরেই নির্ধারিত হবে তার পরবর্তী যাত্রা। হঠাৎ আরিয়ান লক্ষ্য করল গুহার দেয়াল থেকে চুইয়ে পড়া সেই নীলচে আভা তার ভাঙা তলোয়ারের ফলায় প্রতিফলিত হচ্ছে। সে বুঝতে পারল ব্ল্যাকস্টোন আয়রনের সান্নিধ্যে সাধারণ লোহাও এক ধরনের অদ্ভুত চুম্বকীয় প্রতিক্রিয়া দেখাচ্ছে। সে তার পায়ের পেশিকে সংকুচিত করল এবং জীবনের ঝুঁকি নিয়ে আলফার দিকে সরাসরি দৌড় দিল। উল্ফটি তার বিশাল থাবা দিয়ে আঘাত করার আগেই আরিয়ান মাটির ওপর স্লাইড করে দানবটির নিচে চলে গেল এবং ভাঙা ফলার তীক্ষ্ণ অংশটি আলফার গলায় গেঁথে দিল। এক প্রচণ্ড আর্তনাদে গুহার ছাদ থেকে পাথর খসে পড়তে লাগল। আলফা উল্ফটি নিথর হয়ে লুটিয়ে পড়ল। আরিয়ান রক্তাক্ত অবস্থায় উঠে দাঁড়িয়ে সেই নীলচে শিলাখণ্ডটির দিকে এগিয়ে গেল। এটি তার মুক্তির চাবিকাঠি। কয়েকদিন পর থেকে কায়েন আরিয়ানের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠল। আরিয়ান যখন কাজ করত, কায়েন পাশে বসে বকবক করত। সে আরিয়ানকে জানালো এই গ্রামের নাম ধূসর প্রান্তর এবং এই গ্রামের মানুষজন মূলত খনি থেকে পাথর উত্তোলনের কাজ করে। কায়েন আরিয়ানকে আরও জানালো যে অনেক দূরে একটি বিশাল একাডেমি আছে, যেখানে কেবল সামর্থ্যবান যোদ্ধারা যেতে পারে, কিন্তু এই গ্রাম থেকে সেখানে যাওয়ার কথা কেউ কল্পনাও করতে পারে না। তোমার কি মনে হয় না আরিয়ান, আমাদের মতো সাধারণ মানুষদেরও একদিন সেই উঁচু দেয়ালগুলোর ওপারে যাওয়ার অধিকার আছে? কায়েন একদিন দীর্ঘশ্বাস ফেলে বলল। আরিয়ান প্রথমবারের মতো মুখ খুলল। তার কণ্ঠস্বর দীর্ঘদিন কথা না বলায় কিছুটা খসখসে হয়ে গেছে। সে বলল, অধিকার কেউ দেয় না কায়েন, অর্জন করে নিতে হয়। কায়েন আরিয়ানের কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর এক গাল হেসে আরিয়ানের কাঁধে হাত রাখল। ঠিক বলেছ, চলো তবে আজ থেকে আমরা একটা টিম। আমি বানাবো বুদ্ধি দিয়ে, আর তুমি সেটাকে প্রাণ দেবে তোমার শক্তি দিয়ে। আরিয়ান অনুভব করল এই নিষ্ঠুর দুনিয়ায় একাকিত্বের মাঝে একজন বন্ধুর উপস্থিতি তাকে কিছুটা হলেও মানসিক শান্তি দিচ্ছে। কায়েন তাকে বিভিন্ন লতাপাতা আর শেকড়ের কথা শেখাতে শুরু করল, যা খেলে এই ভারী দুনিয়ায় পেশির ক্লান্তি দ্রুত কমে। আরিয়ানও বিনিময় কায়েনকে দেখালো কিভাবে হাতুড়ির ভারসাম্য বজায় রাখতে হয়। এভাবেই কোনো বড় রোমাঞ্চ ছাড়াই একটি সাধারণ বন্ধুত্ব গড়ে উঠতে শুরু করল। আরিয়ান জানত না যে এই কায়েনই একদিন তার সবচেয়ে বড় কারিগর হয়ে উঠবে, কিন্তু আপাতত তাদের লক্ষ্য ছিল স্রেফ বেঁচে থাকা এবং নিজেদের শরীরকে এই বৈরী প্রকৃতির যোগ্য করে গড়ে তোলা। কামারশালার আগুনের পাশে বসে এখন আরিয়ান আর একা নয়, তার পাশে কায়েনও আছে, যে স্বপ্ন দেখতে জানে। আরিয়ান লক্ষ্য করল কায়েন সাধারণ কোনো গ্রামের ছেলে নয়, তার মাথায় সবসময় এমন সব চিন্তা ঘোরে যা আরিয়ানের মতো মানুষের কাছেও নতুন। কায়েন আরিয়ানের জন্য পাহাড়ের খাঁজ থেকে এমন এক ধরনের বুনো ফল নিয়ে এলো, যা খেলে সারা শরীরের পেশিগুলো এক অদ্ভুত শিহরণে জেগে ওঠে। এটি কোনো জাদু নয়, বরং এই গ্রহের বিশেষ খনিজ সমৃদ্ধ ফল, যা স্থানীয়রা কেবল বিশেষ পরিশ্রমের আগে গ্রহণ করে। এটা খেয়ে দেখো আরিয়ান,
কায়েন হাসতে হাসতে বলল, এটা তোমার ভেতরের আগুনের শিখাকে আরও উজ্জ্বল করবে। আমরা যারা এই গ্রামের সাধারণ মানুষ, আমাদের কাছে জাদুর লাঠি নেই, কিন্তু এই মাটি আমাদের অনেক কিছু দেয়। আরিয়ান ফলটি খাওয়ার পর অনুভব করল তার শরীরের ক্লান্তি যেন নিমিষেই ধুয়ে মুছে গেল। সে তার হাতুড়িটা তুলে নিল। কায়েনের নকশা করা একটি বিশেষ স্প্রিং মেকানিজম সে হাতুড়ির বাটে যুক্ত করেছে। আরিয়ান যখন হাতুড়ি দিয়ে লোহায় আঘাত করল, তখন দেখল তার প্রয়োগ করা শক্তি দ্বিগুণ হয়ে ফিরে আসছে। সে অবাক হয়ে কায়েনের দিকে তাকাল। কায়েন গর্বিত স্বরে বলল, একে বলে ফিজিক্স বন্ধু। মাধ্যাকর্ষণ যেমন আমাদের নিচের দিকে টানে, আমরা সেই টানকেই আমাদের অস্ত্রের শক্তিতে রূপান্তর করতে পারি। আরিয়ান দিনের বেলা কামারশালার কাজ শেষ করে রাতের বেলা কায়েনের সাথে গ্রামের পেছনের পরিত্যক্ত খনির ভেতরে যাওয়া শুরু করল। খনিটি ছিল গভীর এবং অন্ধকার, সেখানে বাতাস আরও বেশি ভারী। আরিয়ান সেখানে গিয়ে তার তলোয়ার চালনা প্র্যাকটিস করত। কায়েন পাশে বসে আরিয়ানের প্রতিটি মুভ লক্ষ্য করত এবং বাতাসের গতির সাথে তলোয়ারের সংঘর্ষে শুনত। আরিয়ান, তোমার মুভগুলো অনেক বেশি সোজাসাপটা, কায়েন একদিন মন্তব্য করল। তুমি যদি তলোয়ারটি নামানোর ঠিক আগের মুহূর্তে হাতের কবজিটি সামান্য একটু মোচড় দাও, তবে বাতাসের বাধা কমে যাবে এবং তলোয়ারটি আরও দ্রুত নামবে। আরিয়ান কায়েনের কথা মতো চেষ্টা করল। প্রথম কয়েকবার সে ব্যথায় ককিয়ে উঠল, কারণ কবজির ওপর প্রচণ্ড চাপ পড়ছিল, কিন্তু সে হার মানল না। শত শতবার চেষ্টার পর সে যখন সেই নিখুঁত টুইস্ট বা মোচড় দিতে শিখল, তখন সে দেখল তলোয়ারের শব্দ বদলে গেছে। এখন আর ভোঁতা আঘাতের শব্দ হয় না, বরং তলোয়ারটি বাতাসের ভেতর দিয়ে মাখনের মতো চলে যায়। এভাবেই আরিয়ানের শক্তি আর কায়েনের বুদ্ধি মিলে এক অঘোষিত বিপ্লব শুরু হল। আরিয়ান জানত না যে সে অজান্তেই এই নতুন জগতের নিজস্ব এক যুদ্ধ কৌশল তৈরি করছে, যাকে হয়তো ভবিষ্যতে মানুষ হেভি গ্র্যাভিটি সোর্ড স্টাইল বলে ডাকবে। কিন্তু আপাতত তার কাছে এটি ছিল কেবল টিকে থাকার উপায়। গ্রামের বড়রা তাদের এই পাগলামি দেখে হাসত। কেউ ভাবত কায়েন ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, আর কেউ ভাবত আরিয়ান নামের এই আগন্তুকটি গ্রামের ছেলেকে কুপথে নিচ্ছে। কিন্তু আরিয়ান এবং কায়েনের মধ্যে গড়ে ওঠা এই বন্ধন ছিল সবকিছুর ঊর্ধ্বে। তারা দুজনেই জানত এই ধূসর প্রান্তর থেকে একদিন তাদের মুক্তি হবেই। কায়েন প্রায় এলিনার মতো কাউকে নিয়ে রূপকথা বলত, এই জগতের সেই মহিমান্বিত হিলারদের কথা যারা আকাশের ওপারে রূপালী শহরে থাকে। আরিয়ান সেসব শুনত আর তার বুকের ভেতর এক চিনচিনে ব্যথা অনুভব করত। সে মুখে কিছু বলত না, কেবল নিজের হাতুড়ি বা তলোয়ারের ওপর মুঠিটা আরও শক্ত করত। সে এখন আর নিজেকে শূন্য মনে করে না, সে এখন এক কারিগর, যে নিজের ভাগ্য নিজেই গড়ে নিচ্ছে। ধূসর প্রান্তর গ্রামটি যতটাই শান্ত হোক না কেন, এখানেও একটি অদৃশ্য শক্তির বিন্যাস ছিল। কায়েনের মতো নরম সরম আর বুদ্ধিমান ছেলেরা এখানে প্রায়ই নির্যাতিতের শিকার হতো। এই গ্রামের সবচেয়ে শক্তিশালী পরিবারের ছেলে হল জর্গ। জর্গের শারীরিক গঠন এই গ্রামের অন্য সকল তরুণের চেয়ে বিশাল, আর তার ভেতরে একটি প্রচণ্ড অহংকার কাজ করত। সে প্রায়ই কায়েনকে তার অদ্ভুত সব যন্ত্রপাতি আর নকশা নিয়ে হাসাহাসি করত। একদিন বিকেলে আরিয়ান তখন কামারশালায় লোহা গরম করছিল। হঠাৎ বাইরে থেকে কায়েনের আর্তচিৎকার আর কিছু লাঠি ফেলার শব্দ পাওয়া গেল। আরিয়ান ধীর পায়ে বাইরে এলো এবং দেখল জর্গ তার দুটি সাথী নিয়ে কায়েনকে ঘিরে ধরেছে। কায়েনের হাতে থাকা সেই যন্ত্রের নকশাটি জর্গ ছিনিয়ে নিয়েছে। কি রে কায়েন, আবার সেই কাঠের খেলনা দিয়ে আকাশ জয় করার স্বপ্ন দেখছিস? জর্গ বিপজ্জনকভাবে হেসে বলল, তোর মতো দুর্বলের এই গ্রামে কোনো জায়গা নেই। এখানে থাকতে হলে গায়ের জোর লাগে, মগজের কারসাজি নয়। কায়েন মুখ নিচু করে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু জর্গের একটি ধাক্কায় সে মাটিতে পড়ে গেল। জর্গের এক সাথী কায়েনের ব্যাগ থেকে তার প্রয়োজনীয় কিছু খনিজ পাথর ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল। ঠিক তখনই আরিয়ান ধীর পায়ে তাদের সামনে গিয়ে দাঁড়াল। আরিয়ানের শরীরে এখন পুরনো কোনো জাদু নেই, কিন্তু তার চোখের দৃষ্টি ছিল অবিচল। সে কায়েনের সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। জর্গ প্রথমে একটু অবাক হল, তারপর তাচ্ছিল্য করে বলল, ওহো, সেই বিদেশি কামারটা দেখি এখন কায়েনের বডিগার্ড হয়েছে। সরে দাঁড়া, তোর এই হাড়জিরিরে শরীরটাকেও মাটিতে মিশিয়ে দেব। আরিয়ান কিছু বলল না, সে কেবল তার পা দুটি মাটির ওপর শক্ত করে বসাল, ঠিক যেমন সে তার ট্রেনিংয়ে শিখেছে। জর্গ যখন রাগে একটা বড় ঘুষি আরিয়ানের দিকে ছুড়ে দিল, আরিয়ান সেটাকে জাদু দিয়ে রুখল না। সে কেবল তার শরীরের ভার বা ওয়েট একটু বাঁকিয়ে জর্গের প্রচণ্ড শক্তিকে উপরের দিকে ঠেলে দিল। জর্গ নিজেরই শক্তির ভার সামলাতে না পেরে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ল। গ্রামের লোকরা দেখে অবাক হয়ে গেল যে একজন সাধারণ বিদেশি কামার কিভাবে জর্গের মতো প্রচণ্ড বলবানকে এক নিমেষে ধরাশায়ী করে দিল। আরিয়ান কায়েনকে মাটি থেকে ওঠাল এবং তার ব্যাগটি ফেরত দিয়ে দিল। এখনই বিদায় হও,
আরিয়ান খুব নিঃশব্দে কিন্তু গম্ভীর স্বরে বলল। জর্ক রাগে জ্বলতে জ্বলতে চলে গেল, কিন্তু তার চোখে ছিল একটি প্রতিশোধের ভাব। আরিয়ান বুঝতে পারল জর্ক এখন থেকে কেবল কায়েনের নয়, বরং তারও প্রতিদ্বন্দ্বী বা রাইভাল হয়ে দাঁড়াল। কায়েনের চোখে তখন কৃতজ্ঞতা আর বিস্ময়। তুমি এটা কিভাবে করলে আরিয়ান? তুমি তো তাকে ছুঁয়েও দেখনি ঠিকমতো। কায়েন অবাক হয়ে জিজ্ঞেস করল। আরিয়ান বলল, এই দুনিয়ার অভিকর্ষ আমাদের সবাইকে নিচের দিকে টানে কায়েন। আমি কেবল তার সেই অভিকর্ষের শক্তিকেই তার বিরুদ্ধে ব্যবহার করেছি। সেই রাতে আরিয়ান আর কায়েন খনির ভেতরে কঠোর ট্রেনিং শুরু করল। আরিয়ান জানল জর্গের মতো প্রতিদ্বন্দ্বী থাকাটা একদিক দিয়ে ভালো, এটি তাদেরকে আরও শক্তি এবং কৌশল অর্জন করতে সাহায্য করবে। আর আরিয়ান মনে মনে প্রতিজ্ঞা করল তার এই নতুন বন্ধুকে সে প্রতিটি বিপদ থেকে রক্ষা করবে, ঠিক যেমন সে একসময় পুরো পৃথিবীকে রক্ষা করার স্বপ্ন দেখত। জর্গের সাথে সেই ছোট সংঘাতের পর গ্রামের পরিবেশে এক থমথমে ভাব বিরাজ করছিল। জর্গ সরাসরি আর কিছু না বললেও তার সাঙ্গপাঙ্গরা সারাক্ষণ আরিয়ান আর কায়েনের ওপর নজর রাখত। কিন্তু আরিয়ানের এসবে ভ্রুক্ষেপ ছিল না। সে এবং কায়েন এখন প্রতিদিন রাতের অন্ধকারে গ্রামের সেই পরিত্যক্ত খনির গভীরে চলে যায়। সেখানে মাধ্যাকর্ষণ সাধারণ মাটির চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী। কায়েন খনির একটি অন্ধকার কোণে বসে পাথরের দেয়ালে নতুন নতুন নকশা খোদাই করত, আর আরিয়ান, সে তার সেই ভারী তলোয়ারটি নিয়ে বাতাসের সাথে যুদ্ধ করত। কায়েনের পরামর্শে সে তলোয়ার চালানোর সময় শরীরের প্রতিটি হাড়ের জয়েন্টকে এমনভাবে ব্যবহার করতে শিখল যেন তলোয়ারটি তার দেহেরই একটি অতিরিক্ত অঙ্গ। আরিয়ান, কায়েন একদিন উত্তেজিত হয়ে ডাকল। সে খনির দেয়ালের একটি বিশেষ অংশ ঘষে পরিষ্কার করেছে। সেখানে প্রাচীন কিছু লিপি খোদাই করা ছিল, যা বর্তমানের মানুষ পড়তে পারে না। এই খনিটি কেবল লোহা বা খনিজ উত্তোলনের জন্য ছিল না, আমার মনে হয় এটি ছিল প্রাচীন কোনো যোদ্ধার প্রশিক্ষণের জায়গা। কায়েন লিপিগুলোর ওপর হাত বুলিয়ে বলল, এখানে লেখা আছে ভারহীনতার শক্তি। তারা বলতো, যদি তুমি এই প্রচণ্ড ওজনকে আপন করে নিতে পারো, তবে যে কোনো হালকা বস্তুও তোমার কাছে পাহাড়ের মতো শক্তিশালী হয়ে উঠবে। আরিয়ান কায়েনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনল। সে তার তলোয়ারটি শক্ত করে ধরে খনির সবচেয়ে গভীর অংশে গিয়ে দাঁড়াল। সেখানকার অভিকর্ষ এতই তীব্র যে সাধারণ মানুষ সেখানে সোজা হয়ে দাঁড়াতেও পারবে না। আরিয়ানের হাঁটু কাঁপছিল, কপাল দিয়ে ঘাম বেয়ে পড়ছিল, কিন্তু সে চোখ বন্ধ করল। সে কল্পনা করল সে কোনো ভারী দুনিয়ায় নেই, বরং এক আদিম শূন্যতার মাঝে আছে। হঠাৎ সে তলোয়ারটি একটি অদ্ভুত ছন্দে ঘোরাতে শুরু করল। এবার সে কোনো শক্তি প্রয়োগ করল না। সে তলোয়ারের ওজনকে নিজের অনুকূলে ব্যবহার করে স্রেফ একটি বৃত্ত তৈরি করল। খনির সেই ভারী বাতাস যেন হঠাৎ করেই কাঁপতে শুরু করল। কায়েন অবাক হয়ে দেখল আরিয়ানের তলোয়ারের ডগা থেকে একটি হালকা কালচে আভা বের হচ্ছে, যা দেখতে অনেকটা সেই হারিয়ে যাওয়া ভয়েড শক্তির মতো। কিন্তু এটি কোনো জাদু নয়, বরং স্রেফ বাতাসের প্রচণ্ড ঘর্ষণ আর ফিজিক্সের কারসাজি। ঠিক সেই মুহূর্তে খনির ওপর থেকে একটি পাথর ধসে পড়ল। কায়েন আর্তচিৎকার করে উঠল। আরিয়ান কোনো চিন্তা না করেই সেই ধাবমান পাথরের দিকে তার তলোয়ারটি ছুঁড়ে দিল না, বরং তলোয়ারটি দিয়ে বাতাসের ওপর একটি ছাপটা দিল। বাতাসের সেই প্রচণ্ড চাপে বিশাল পাথরটি কায়েনের ওপর পড়ার আগেই মাঝপথে টুকরো টুকরো হয়ে গেল। কায়েন কাঁপতে কাঁপতে বলল, আরিয়ান, তুমি এটা কি করলে? তুমি কি আবার তোমার ক্ষমতা ফিরে পেয়েছ? আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে তার তলোয়ারটি খাপবদ্ধ করল। তার হাত তখনও কাঁপছে। সে ধীর স্বরে বলল, না কায়েন, এটা জাদু নয়, এটা স্রেফ জেদ। এই পৃথিবী আমাদের যতটা নিচে নামাতে চায়, আমাদের জেদ তার চেয়েও বেশি শক্তিশালী। সে রাতে তারা যখন খনি থেকে বের হয়ে এলো, তারা জানত না যে জর্গ আড়াল থেকে সব দেখছিল। জর্গের চোখে এখন আর কেবল হিংসা নেই, আছে এক তীব্র ভয় আর ঘৃণা। সে বুঝতে পেরেছে এই কামারশালার সাধারণ শ্রমিকটি আসলে সাধারণ কেউ নয়। আরিয়ানকে থামানোর জন্য জর্গ এখন এমন কিছু করতে যাচ্ছে যা পুরো গ্রামের ভাগ্য বদলে দেবে। পরের কয়েকদিন গ্রামে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। জর্গ আর তার দলবলকে কোথাও দেখা যাচ্ছিল না। কিন্তু আরিয়ান জানে, ঝড় আসার আগে প্রকৃতি যেমন শান্ত থাকে, এই নিস্তব্ধতাও ঠিক তেমনি। কায়েন খনির সেই প্রাচীন লিপির রহস্য উদ্ঘাটনে দিন রাত এক করে দিচ্ছিল।
সে প্রাচীন পুঁথি ঘেঁটে বের করল যে এই খনির গভীরে কেবল লোহা নয়, বরং গ্র্যাভিটি কোর নামক এক ধরনের দুর্লভ স্ফটিক আছে যা এই গ্রহে মাধ্যাকর্ষণ নিয়ন্ত্রণ করে। আরিয়ান, যদি জর্গ বা অন্য কেউ ওই কোরের সন্ধান পায় তবে তারা পুরো গ্রাম ধ্বংস করে দিতে পারে, কায়েন উদ্বিগ্ন কণ্ঠে বলল। আরিয়ান কিছু বলার আগেই গ্রামের প্রধানের কাছ থেকে তলব এলো। গ্রামের চত্বরে গিয়ে তারা দেখল জর্গ সেখানে দাঁড়িয়ে আছে, তার সাথে 2 জন অপরিচিত মুখ, যাদের পরনে ছিল রূপালী রঙের বর্ম। তারা এই গ্রামের মানুষ নয়, তারা ছিল সিটি অফ সায়েন্স থেকে আসা ইনভেস্টিগেটর। জর্গ আঙুল উছিয়ে আরিয়ানকে দেখিয়ে বলল, এই সেই লোক যে খনির ভেতরে নিষিদ্ধ কালো জাদু ব্যবহার করে পাথর গুঁড়ো করেছে, আমি নিজে চোখে দেখেছি। ইনভেস্টিগেটরদের একজন গম্ভীর স্বরে বলল, এই গ্রহে কোনো প্রকার অনিবন্ধিত জাদুকরী শক্তি ব্যবহার করা আইনত দণ্ডনীয়। যুবক, তোমার কাছে যদি কোনো ভিনদেশী শক্তি থেকে থাকে তবে এখনই আত্মসমর্পণ করো। কায়েন আরিয়ানের সামনে এসে দাঁড়াল। এটা মিথ্যে, আরিয়ান কোনো জাদু করেনি, ও স্রেফ পরিশ্রম আর কৌশলে নিজের শক্তি বাড়িয়েছে। কিন্তু জর্গ নিষ্ঠুরভাবে হাসল। সে জানত যে ইনভেস্টিগেটররা কোনো যুক্তি শুনবে না। তারা তাদের হাতে থাকা একটি বিশেষ যন্ত্র আরিয়ানের দিকে তাক করল। যন্ত্রটি থেকে নীল রঙের একটি রশ্মি আরিয়ানের বুক লক্ষ্য করে বেরিয়ে এলো। এটি ছিল এনার্জি স্ক্যানার। আরিয়ানের শরীরে কোনো ভয়েড শক্তি নেই, কিন্তু তার হাড়ের ভেতর যে নতুন ঘনত্ব তৈরি হয়েছে তা যন্ত্রটিকে বিভ্রান্ত করে দিল। যন্ত্রটি বিকট শব্দে লাল সংকেত দিতে শুরু করল। বিপজ্জনক শক্তি শনাক্ত হয়েছে। ইনভেস্টিগেটররা তলোয়ার বের করল। গ্রামবাসীরা ভয়ে পিছিয়ে গেল। আরিয়ান বুঝল সে এখন এক চরম সংকটে। সে যদি লড়াই করে তবে প্রমাণিত হবে সে অপরাধী, আর যদি লড়াই না করে তবে তারা কায়েন এবং তাকে বন্দি করে নিয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে আরিয়ান লক্ষ্য করল জর্গের হাতে একটি ছোট পাথর জ্বলজ্বল করছে। সেটি খনির সেই গ্র্যাভিটি কোরের একটি টুকরো। জর্গ নিজেই খনির সম্পদ চুরি করে আরিয়ানের ওপর দোষ চাপিয়েছে। আরিয়ান তার জং-জঙা তলোয়ারটি ধীরে ধীরে খাপ থেকে বের করল। তার চোখের চাহনি বদলে গেছে। সে ইনভেস্টিগেটরদের তাকিয়ে বলল, আমি কোনো আইন ভাঙিনি, কিন্তু আমার বন্ধুকে বাঁচাতে যদি আমাকে পৃথিবীর বিরুদ্ধে দাঁড়াতে হয় আমি পিছপা হব না। চত্বরের চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। আরিয়ান কোনো জাদু করল না, বরং সে তার শরীরের ভর দিয়ে মাটির ওপর এমন এক চাপ সৃষ্টি করল যে ইনভেস্টিগেটরদের পায়ের তলার মাটি ফাটতে শুরু করল। তারা জীবনে প্রথমবার এমন এক যোদ্ধার মুখোমুখি হল যার কোনো জাদু নেই, কিন্তু যার প্রতিটি পদক্ষেপ ছিল ভূমিকম্পের মতো শক্তিশালী।